শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ ৫ কর্মদিবসেই শেষ হচ্ছে বিচার কাজ। আসামির সর্বোচ্চ সাজার আশা, জনমনে আস্থা ফেরাতে ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রাখার তাগিদ। পঞ্চগড়ে শূন্য রেখায় আটকা ১০ নারী শিশু। পুশিন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি। বিজিবির সঙ্গে আনসার ভিডিপির টহল ও মাইকিং। রাত জেগে পাহারায় স্থানীয় বাসিন্দারাও। রাতের আধারে জাদুকাটা নদীর বালু উত্তোলন। হুমকির মুখে শিমুল বাগান সহ সুনামগঞ্জের বহু গ্রাম। প্রভাবশালীদের মদদেই চলছে অবৈধ কার্যক্রম, অভিযানের আশ্বাস। যান্ত্রিক ত্রুটির গ্যারা কলে হবিগঞ্জের শাহাজিবাজার বিদ্যুৎ কেন্দ্র। বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারায় গুনছে লোকসান। ব্যর্থতা খতিয়ে দেখছে পিডিবি, নিজ উদ্যোগে চালুর আশ্বাস। এবং কফিনবন্দি হয়ে দেশে লেবাননে ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশি। পরিবারের কাছে লাশ হস্তান্তর। প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার, বিমানবন্দরে প্রতিমন্ত্রী। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ। আসামির সর্বোচ্চ সাজার আশা পরিবার ও রাষ্ট্রপক্ষের। গেল ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ৮ বছরের শিশু রামিসার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পরিবার ও প্রতিবেশীরা। গ্রেফতার হয় ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও স্বপ্না দম্পতি। দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ মে সোহেল স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ১ জুন থেকে শুরু হয় আনুষ্ঠানিক বিচার কাজ। একদিনে সাক্ষ্য জেরা সম্পূর্ণ করে রেকর্ড করে দেশের বিচার বিভাগ। মাত্র ৫ কর্মদিবসেই সম্পন্ন হচ্ছে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ। সরকারের সদিচ্ছার কারণেই দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। তবে শুধু রামিসাই নয়, বিচারের এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার পরামর্শ আইনজীবীদের। এতে জনমনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে বলে মনে করেন তারা। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। ১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ হত্যার ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশের হৃদয়। ৫ দিনেই আদালতে জমা পড়ে মামলার চার্জশিট। ২৪ মে এদিনই মামলা দ্রুত বিচারের জন্য পাঠানো হয় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করে অভিযোগ গঠনের মাধ্যমে ১ জুন শুরু হয় আনুষ্ঠানিক বিচার। ২রা জুলাই মাত্র একদিনেই সাক্ষ্য জেরা সম্পন্ন, সাক্ষ্য দেন ১৬ জন। এরপর ৩ জুলাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান আসামিরা। দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চায় আসামি সোহেল রানা, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে তার স্ত্রী স্বপ্না। ৪ জুলাই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয়পক্ষের আইনজীবী। রায়ের তারিখ ধার্য হয় ৭ জুন। মাত্র ৫ কর্মদিবসে ধর্ষণ হত্যা মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত গড়ে দেশের বিচার বিভাগ। সরকারের সদিচ্ছার কারণেই মামলা দ্রুত বিচার সম্ভব হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সরকারের সদিচ্ছাকে আইন ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইল ফলক ও দৃষ্টান্ত বিবেচনা জন্য ধন্যবাদ দিতে হয়। শিশু রামিসার মতো অন্যান্য ধর্ষণ মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ তদন্ত সংস্থার পরামর্শ দেন আইনজীবীরা। পাশাপাশি ফরেনসিক সহ অন্যান্য বিভাগকে আরও উন্নত করার তাগিদও দেন তারা। যেভাবে করে রামিসা হত্যা মামলাগুলোর বিচার হয়েছে সেই রকম বিচারটাই আমরা আসলে প্রতিটা মামলায় দেখতে চাই। তবে প্রতিটা মামলায় যেন সুষ্ঠুভাবে তদন্ত করা হয়। বিশেষ করে বাচ্চাদের যে রেপ কেসগুলো, সেগুলোর জন্য আলাদা এজেন্সি থাকা দরকার। শিশু ধর্ষণ ও সহিংসতার মামলায় রামিসার ঘটনা এখন ন্যায় বিচার প্রত্যাশার প্রতীক। নিম্ন আদালতের রায়ের পর উচ্চ আদালতে গিয়ে যেন আইনি প্যাচে থমকে না থাকে বিচার, তারও নিশ্চয়তা চায় সাধারণ মানুষ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পুশিন ঠেকাতে রাতেও সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। সতর্কতা বাড়াতে করা হচ্ছে মাইকিং। চাঁপাইনবাবগঞ্জে বিজেপির সঙ্গে টহলে যুক্ত হয়েছে আনসার ভিডিপি সদস্যরা। সীমান্তের সুরক্ষায় দিনের পাশাপাশি রাতেও কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। চলছে টহল ও মাইকিং। সিলেটে অবৈধ প্রবেশ ও পুশিন প্রতিরোধে রাতেও নিজেদের অবস্থানে জানান দিচ্ছে বিজিবি। সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। নদীর দিয়ে কোনো পুশিং এর চেষ্টা করলে আমরা সাথে সাথে বিজিবিকে খবর পাঠাই। আমরা গ্রামবাসী যথাযথ হেল্প করতেছি বিডিআর বা আমরা নিজেরা রাত জেগে পাহারা দিচ্ছি যাতে কোনো ধরনের পুশিং না হয় আমাদের ওইদিকে। বিজিবি এই বর্ডারের
অতিরিক্ত টহলে সচেতন অবস্থায় যা এদিকে কোনো এমন ধরনের ঘটনা ঘটে নাই। দিনাজপুরের হিলিতে 5 ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বাড়ায় বিজিবি। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বাড়িয়েছে পাহারা। দেশ রক্ষার জন্য, আমরা জীবনবাসীর জন্য এখানে আমরা রাত জেগে ডিউটি করতেছি। বিজিবির সঙ্গে আমরা কঠোর নিরাপত্তা দেব, আমরা সরকারি নির্দেশনা ফলো করে যাব। এখানে আমরা বিজিবির সঙ্গে গোটা গ্রামবাসী ডিউটি দিচ্ছি যেন ওই পারতে কোনো লোকজন না আসে, কোনো মাদকজন না আসে। এদিকে পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে শনিবার সন্ধ্যা থেকে বিজিবির সঙ্গে টহলে যোগ দেয় আনসার ভিডিপি সদস্যরা। সুনামগঞ্জের কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতেও জোরদার করা হয় টহল। বিকেলে লালমনিরহাটের পাটগ্রামে কাঁটাতারের গেট খুলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় এলাকাবাসী। এর আগে শনিবার সকালে মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, তবে তা রুখে দেয় বিজিবি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ভারত থেকে অবৈধ পুশিন ঠেকাতে হিলি সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল আরও জোরদার করেছে বিজিবি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, ভারতীয় নাগরিককে পুশিন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে বিজিবি সদস্যরা। আমরা গতকাল রাত্রে দেখেছি এখানে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বা তারা যেন পুশিন না করতে পারে, এখানে আমরা দেখেছি বিশেষ করে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ এবং গ্রামের যে সাধারণ নাগরিক তারাও কিন্তু এখানে যোগ দিয়েছে। আমরা দেখছি রাতভর তারা ডিউটি করেছে বিভিন্নভাবে। তারা যেন কোনোভাবেই এলাকাবাসী চাচ্ছেন যে কোনো প্রকার তারা যেন পুশিন চান না, যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি করবে তারা প্রবেশ করলে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে এখানে আমরা যারা গ্রাম পুলিশ আছেন বা এলাকাবাসী আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, জয়পুরহাট বিজিবি যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুরের বাড়ি রয়েছে তিনি জানিয়েছেন গতকালকে ঘাটশিরিয়া সীমান্ত দিয়ে ভারতীয় বেসে 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে, কিন্তু বিজেপির কঠোর পদক্ষেপে তারা পিছু হাঁটে। সেই সময় তখন থেকে কিন্তু বিজেপি কিন্তু বিভিন্নভাবে ওই এলাকাতে তাদের টহল জোরদার করেছে, অস্থায়ী ক্যাম্প নির্মাণ করেছে, সদস্যদের বৃদ্ধি করেছে। তো একটা কথা বলা যেতে পারে যে হিলি সীমান্ত সহ তার আশপাশে যে সীমান্তগুলো রয়েছে সেখানে কোনোভাবে যেন অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ না করতে পারে। তো বিজেপি কঠোরভাবে তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গ্রাম পুলিশ যোগ হয়েছেন, গ্রাম পুলিশ তাদের সঙ্গে রাতভর ডিউটি করেছেন। তো আমরা আজকে সকাল থেকে দেখেছি যে বিভিন্ন সীমান্তে বিজিবির সদস্যরা তারা কিন্তু অনেকভাবে তারা ডিউটি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থাপনা জায়গাগুলি রয়েছে সেখানে টহল জোরদার করেছে। বিশেষ করে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, জনসচেতনামূলক কথা বলা হচ্ছে, কাউকে ভীতিগ্রস্ত না হওয়ার জন্য বলা হচ্ছে। কোন মানুষ যদি বাংলাদেশে প্রবেশ করে যেন বিজিবিকে যেন অবশ্যই তারা জানায়, তারা হয়তো তাদের সহযোগিতা কামনা করছেন। সর্বোপরি একটা কথা তারা বলছেন, সবার সহযোগিতায় এই দেশকে সুরক্ষা রাখবে বিজিবি, এমনটা তারা কিন্তু বারবার বলছেন। আমরা দেখেছি গতকাল থেকে শুরু করে বিভিন্ন মসজিদে বিজিবির পক্ষ থেকে সচেতনতামূলক কথা বলা হচ্ছে। বিশেষ করে তারা বলছেন যে কোনোভাবে যেন ভারতীয় নাগরিক, যেহেতু তারা বিধানসভা, আপনি জানেন যে ভারতের যে বিধানসভা নির্বাচন পরবর্তী সময় তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে আসছে, যেটা দেশের জন্য বেশ একটা উদ্বেগজনক, বা স্থানীয়রা কিন্তু বেশ একটা আতঙ্কিত। স্থানীয়দেরকে নিয়ে কিন্তু বিজিবি রাতভর ডিউটি পালন করেছে। তো আমরা দেখছি যে সীমান্ত সুরক্ষা বা বিভিন্ন সীমান্ত যে মোটামুটি দুই পাশেই কিন্তু বিজিবি বিএসএফ তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। তো এখন পর্যন্ত এই মুহূর্তে কিন্তু আজকে কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে এখানে বিজেপির যে তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাছাড়া বিজেপির পক্ষ থেকে তারা বলছেন কোনোভাবে যেন পুশিন না হতে পারে সেভাবে তারা সর্বোচ্চ সতর্কতা রয়েছে তারা জানিয়েছেন। হিলি সীমান্ত থেকে পুশিন নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি সীমান্ত থেকে সরাসরি যুক্ত ছিলাম। রাতের আধারে সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। হুমকির মুখে পড়েছে পর্যটন কেন্দ্র শিমুল বাগান সহ অন্তত 20টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের মদদেই ড্রেজার ও বিভিন্ন যন্ত্র ব্যবহার করে নদীর তীর কেটে বালু উত্তোলন করছে একটি চক্র। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্যচিত্রের রিপোর্ট। জাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে এভাবেই। গত কয়েক মাস ধরে দিনরাত স্থানীয়ভাবে তৈরি ড্রেজার, শ্যালো মেশিন, বেলচা ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে নদীর তীর কেটে বালু বোঝাই করা হচ্ছে ছোট বড় নৌযানে।
অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পূর্ব ও পশ্চিম তীরের ঘাগটিয়া, মানিগাঁও, লামাশ্রম, রাজারগাঁও, সোহালা, মিয়ারচর, বারিকটিলা, লাউরিরগড়, বিন্যাকুলি ও গড়কাটি সহ অন্তত ২০ গ্রাম বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। হুমকির মুখে রাস্তাঘাট, ঘরবাড়ি, শত কোটি টাকা নির্মাণাধীন সেতু, কৃষিজমি, সরকারি বেসরকারি স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠান। অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বসতঘর ভেঙে ইট, টিন, কাঠসহ প্রয়োজনীয় সামগ্রী নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। স্থানীয়দের দাবি, নদী যদি এভাবে কাটা অব্যাহত থাকে তবে খুব শিগগিরই বাগানের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দেশের বৃহত্তম শিমুল বাগানও এখন হুমকির মুখে। রাত্রিবেলা লুটপাট করে গাইতেছে, আমার বাড়ি ভাঙতেছে, আমি বাড়ির থাকতে পারি না পারি। শিমুল বাগান প্রায় নষ্টের দিকে চলে যাচ্ছে, আপনার গাছের কাছাকাছি চলে আসছে বাঙ্গন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সীমিত জনবল ও প্রভাবশালীদের চাপের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। একই ধরনের মন্তব্য করেছে জেলা পুলিশও। রাতের বেলায় গভীর রাতে এগুলা ব্যবহার করে থাকে, যার জন্য আমাদের এই ক্ষুদ্র জনবল দিয়ে এগুলো প্রতিহত করা সম্ভব হয় না। যেটি শুধু পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব না, এক্ষেত্রে আরও যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদেরও এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সব বাহিনী মিলে একটা স্পেশাল ড্রাইভে যাওয়া যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। হয়তো আমরা খুব দ্রুত একটা মিটিং করব, যা বিশেষ করে কোর কমিটির মিটিং করে আমরা একটা জয়েন্ট একটা ডিসিশন আমরা একটা নিব। অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয়দের ক্ষতির মুখে ফেলার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও তৈরি করছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। সকালের সময় আরও থাকছে। হাওড়ের কৃষকের জন্য স্বস্তির খবর, বৃষ্টি ও পাহাড়ি ঢলের ক্ষতি থেকে রক্ষায় আগামী স্বল্পমেয়াদী জাত উদ্ভাবন। বর্ষার আগেই চাষির ঘরে উঠবে প্রি ১১৮ ধান। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় নিহতদের পরিবারের পাশে আশ্বাস দেন তিনি। শনিবার মধ্যরাতে দেশে আসে লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশি শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ। সরকারের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরিবারের কাছে লাশ হস্তান্তরের সময় স্তব্ধ বিমানবন্দরের ৮ নম্বর গেট। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। আমার দুটো মেয়ে রয়েছে, তাদের কি করে দেখবো, কি করে কি করবো আমি বলেন। আমার একটা ছেলেদের, আমি এই মানুষ, আমি কোনে কি করবো। বাপ মা দুইজন হচ্ছে গার্মেন্টস করতো, মানে ঋণ ত্যাগ করি। ছেলের আশা বা সংসার আশা ছিল যে বিদেশে কামাই করি কোনো কিছু একটা ভবিষ্যৎ একটা করবে, সে আশা পূর্ণ আর হলো না, তার একবারে দুনিয়া ছেড়ে চলে গেল। এ সময় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রবাসে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা আমাদের করার প্রয়োজন হয় সেই সকল সহযোগিতা আমরা করব। এই দুটো পরিবারের পাশে আমরা আছি, সব সময় থাকবো। যে অবস্থায় আছেন আমাদের নাগরিকদের যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের ১ নম্বর প্রায়োরিটি। মধ্যপ্রাচ্য যুদ্ধে এ পর্যন্ত ১০ বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এলো ৭ জনের মরদেহ। বাকিদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারের সহযোগিতায় মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক উৎপাদনে না গিয়ে লোকসান গুনছে হবিগঞ্জের শাহসি বাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। বারবার যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘদিনও সচল হয়নি ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক কেন্দ্রটি। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠান অনীহা দেখালেও নিজস্ব উদ্যোগে চালু করা হবে কেন্দ্রটি। রাশেদ আহমেদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে আশা জাগিয়েছিল হবিগঞ্জের শাহজি বাজার ১০০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। ২০১৭ সালে প্রায় ৮৯০ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কেএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। প্রকল্পে স্থাপন করা হয় বিশ্বের অন্যতম আধুনিক LMS 100 গ্যাস টারবাইন।
চুক্তি অনুযায়ী 2020 সালের জুনে চালু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যেতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান 2021 সালে ভেঙে যায় টারবাইনের ব্লেড। একই বছর আবারও চালুর চেষ্টা করা হলে ফের দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। মেরামতের পর 2024 সালের ফেব্রুয়ারিতে আবারও উৎপাদনে যাওয়ার চেষ্টা চলে, কিন্তু 2 মাসের মধ্যে আবারও ব্লেড ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। 100 মেগাওয়াট তো ভাই এখনো চালু হয়েছে না, খালি ওই বই শুনি। ওই সরকারের হাজার হাজার কোটি টাকা এটার মধ্যে ব্যয় করছে, কিন্তু আমাদের জনগণ যারা আছি আমরা একটা ভোগান্তির মধ্যে আছি বিদ্যুতের। দ্রুত চালু হওয়ার লাগি আমার সরকারের কাছে একটা দরখাস্ত রইল। উন্নত প্রযুক্তির গ্যাস টারবাইন ব্লেডগুলো সরবরাহ করে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক। পিডিবির দাবি, বাংলাদেশে এই প্রযুক্তি কেন বারবার ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে প্রায় 70% বিল। ঠিকাদার না করলে নিজস্ব উদ্যোগে কেন্দ্রটি চালুর কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সকল মালামাল সরবরাহ করেছে, ইনস্টলেশন করেছে। এখন টেস্টিং কমিশনের পর্যায়ে যায় দুটো ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এখন তারা আশা করি অবশিষ্ট পেমেন্টের মাধ্যমেই এই কাজ সমাপ্ত করবে। শাহজিবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে প্রতিদিন গড়ে প্রায় 24 লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সময় সংবাদ, হবিগঞ্জ। দখল, ভরাট আর দূষণের কবলে হারিয়ে গেছে সিলেটের অধিকাংশ দিঘি। টিকে থাকা কয়েকটিও এখন অস্তিত্ব সংকটে। পরিবেশ রক্ষায় এসব জলাশয় উদ্ধার ও সংরক্ষণের দাবি স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটকে সিলিচাতুলা বা সাগরের শহর হিসেবে উল্লেখ করেছিলেন পরিব্রাজক ইবনে বতুতা। নদী, ছড়া আর অসংখ্য দিঘি মিলিয়ে সিলেট ছিল জলাশয় অধ্যুষিত এক জনপদ। একসময় অসংখ্য দিঘি ছড়িয়েছিল নগর জুড়ে। এসব দিঘির নামেই গড়ে উঠেছিল এলাকার পরিচিতি, কিন্তু নগরায়নের চাপে অধিকাংশ জলাধার ভরাট হয়ে গেছে। টিকে থাকা দিঘিগুলোর অধিকাংশ দখল ও দূষণে বিপন্ন। পরিবেশ আইনবিদ সমিতির জরিপ থেকে সিলেট নগরীতে 36টি পুকুর ও দিঘির অস্তিত্বের কথা জানা যায়। এছাড়া তালিকা তৈরিতে কমিটি গঠন করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। পরিবেশ ঐতিহ্য রক্ষা এবং ঝুঁকি এড়াতে অস্তিত্ব সংকটে থাকা দিঘিগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এই মাসুদিঘির পাশেই ছিল যে জায়গায় এখন 7তলা একটি বহুতল ভবন রয়েছে। এরকম সিলেটে অনেক ভবন উঠে গেছে দিঘির উপর। দখলমুক্ত করি আমরা চাইতেছি এটা পুনর্খনন করা হোক এবং মাসুদিঘির পূর্বের জায়গায় যাক। আমি মৃত্যুর পরেও চাই যে পুষ্করণী থাকতো, মানুষের ব্যবহার করতো, এই সৌন্দর্যটা নষ্ট হইতো না কোনোদিন। আর বিশেষজ্ঞরা বলছেন, দখল ও ধ্বংস থেকে দিঘি রক্ষায় সিটি কর্পোরেশনের কার্যকর ভূমিকা জরুরি। দিঘি যেহেতু মুখে কথা বলতে পারে না, তার জন্য যে আইন আছে, যে সংস্থা আছে, তাদের উচিত দিঘির হয়ে সেই কথাটা বলা। সিটি কর্পোরেশন আপনার জিম্মায় থেকে যখন কোনো এটা নষ্ট হবে, ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, সম্পূর্ণ দায়টাই সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন জানিয়েছেন, দখল ও ভরাট হয়ে যাওয়া দিঘি উদ্ধার ও অস্তিত্ব সংকটে থাকা দিঘি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন অনেকগুলো বড় বড় দিঘি আছে, যেগুলো দুপা দিঘির পার বা মাসুর দিঘি বা আরও যে দিঘিগুলো আরও অনেকগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসের গবেষণা অনুযায়ী 2000 সালে সিলেট জেলার মোট ভূমির 34.25% ছিল জলাশয় ও পানিপূর্ণ এলাকা। 2023 সালে তা নেমে দাঁড়িয়েছে মাত্র 7.87%। অর্থাৎ 23 বছরে সিলেট প্রায় 3/4 জলাভূমি হারিয়েছে। আমি যে দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি তার 1/3 ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে, বাকিটুকুও অস্তিত্ব সংকটে। এরকম অনেকগুলো দিঘি সিলেট শহর থেকে বিলীন হয়ে গেছে। পরিবেশ, ইতিহাস এবং আগামী প্রজন্মের স্বার্থে এসব দিঘি রক্ষা করা সময়ের দাবি। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। সকালের সময় আরও থাকছে। ইরানের উপকূলীয় রাডার ব্যবস্থায় মার্কিন হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তেহরানের। সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে শঙ্কা। এবার আসছে বাজেটের খবর।
বাজেট আসে বাজেট যায়, উন্নয়নের প্রতিশ্রুতি শুনলেও কাটে না ময়মনসিংহ অঞ্চলের নৃগোষ্ঠীদের জীবনে অবহেলা আর বঞ্চনা। নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে তাই প্রান্তিক জনগোষ্ঠীর চোখে এখন একরাশ স্বপ্ন আর প্রত্যাশা। টেকসই ও অবকাঠামোগত বরাদ্দের মাধ্যমে নৃগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। উবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। মেঘালয়ের কুলঘেঁষা ময়মনসিংহের পাহাড়ি জনপদ, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক উর্বর ভূমি। বিভাগের 4 জেলার পাহাড় সমতলে যুগ যুগ ধরে গারো, হাজং, কোচ, বর্মন, ডালু সহ বিভিন্ন নৃগোষ্ঠীর বাস। তবে প্রকৃতির এই নান্দনিকতার সমান্তরালে নাগরিক অধিকারের প্রশ্নে তাদের জীবনে অবহেলা আর বঞ্চনা এখনও কাটেনি। ভূমি জটিলতা, সুপেয় পানির তীব্র সংকট, নাজুক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের অনগ্রসরতার পাশাপাশি মজুরি বৈষম্যও এসব মানুষের নিত্যসঙ্গী। এছাড়া স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে হাজারো তরুণ সস্তা শ্রমে যোগ দিচ্ছে দেশের নানা প্রান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে। 50-60 বছর ধরে আমরা এখানে অবস্থান করতেছি, বসবাস করতেছি, কিন্তু এটা আমরা নিজস্ব করে নিতে পারতেছি না, খারিজ করে নিতে পারতেছি না, কারণ আমাদের নামে বিআরএস রেকর্ড নেই। আমরা যে ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের নাগরিক হিসেবে পাওয়ার কথা, সেই ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা আসলে পাই না। শিক্ষার জন্য আমাদের বাচ্চাদের প্রাইমারি স্কুল দূরে, অসুস্থতা হলে আমরা হসপিটালে যেতে সরকারি উপজেলা হসপিটাল অনেক দূরে পড়ে যায়। জীবনের আর কষ্ট কবে শেষ হবে? এলাকাতে কোনো নাই আর কি না, কর্মসংস্থা নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত লোক ছেলে মেয়েগুলো আছে, যে যার যোগ্যতা ওই হিসাবে চাকরিগুলো দিলে আমরা আমাদের জাতি হয়তো একটু অগ্রসর হতে পারতাম। এই অবস্থায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উন্নয়ন কর্মীদের। সেই সঙ্গে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, সমতলের আদিবাসীদের জন্য নতুন মন্ত্রণালয় গঠন ও জীবনমান উন্নয়নে বিশেষ প্রণোদনার দাবি নৃগোষ্ঠী নেতাদের। এখন সরকারি যে বাজেট বরাদ্দ, এটা তো আর আসলে আমাদেরকে নিয়ে করা হয় না। আমরা জানিও না আমাদের জন্য কতটুকু বরাদ্দ থাকে। তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, উন্নয়ন পরিকল্পনা করতে হয়। তাহলে বোধহয় একটু অন্যভাবে অন্য মন্ত্রণালয়ে থাকলে পরে বিষয়গুলো আর একটু সুবিধা হবে, মনোযোগ দেওয়া যাবে একটু বেশি করে। বর্তমান যে পরিকল্পনা সরকারের, যে রেইনবো নেশন করা, সেখানে তাদেরকে সম্পৃক্ত করতে হলে তাদের সংস্কৃতি সুরক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে তারপরে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে এই বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনায় করা দরকার। গবেষকদের মতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে টেকসই উন্নয়ন নিশ্চিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন। বাজেটের বরাদ্দ যেতে হবে কাঠামোগত। সেই কাঠামোগত যদি শিক্ষার ক্ষেত্রে হয়, যে শিক্ষায় তারা বঞ্চিত হচ্ছেন, অবশ্যই বাজেটে তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে স্পেশাল অ্যালোকেশন দেবে। সেটা যদি চিকিৎসার জন্য হয় তাই। কীভাবে তাদের ভূমি অধিকার নিশ্চিত করা যায়, কারণ হলো সেখানে তারা যে আইনের আশ্রয় নেবেন সেখানে কি আইনি সহায়তা দেওয়া যায় কিনা, এই বিষয়গুলি কিন্তু সত্যিকার অর্থে আলোচনায় আসা দরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ বিভাগে মোট 1,31,447 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রতিবছর বড় মৌসুমে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সহ হাওর অধ্যুষিত 7 জেলায় পানিতে তলিয়ে নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ধান। এমন ক্ষতি থেকে রক্ষা পেতে আগাম ও স্বল্পমেয়াদী ধানের জাত উদ্ভাবনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধান কৃষকের ঘরে উঠবে 2 মাস আগে। নৌশাদ আহমেদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বোরো ধান ঘরে তোলার আশায় বুক বেঁধে থাকেন হাওর অঞ্চলের কৃষক। তবে সোনালী ফসল ঘরে তোলা নিয়ে প্রতি বছরই তৈরি হয় অনিশ্চয়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 26 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত টানা 9 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত 2,36,811 জন চাষি। শুধু সুনামগঞ্জেই ক্ষতির পরিমাণ 518 কোটি টাকা। সুনামগঞ্জের পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নষ্ট হয় 49,070 হেক্টর জমির বোরো ধান। আমি 1-2 কাজ জমি কাটাইছি আর বাকি সব পানি তুলে চলে গেছে। এখন এই বছর খুব কষ্ট হইতেছে, ধান তো গেরাচ্ছে, বীজা পানি টানতাছে। সারাটা জমি নয় ডুবরা পানি তুলে গেছে, আমরা খাটুরা মানুষ হয় না,
কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টি পাহাড়ি জল শুরুর আগে ঘরে তুলতে না পারায় নষ্ট হয় ফসলের একটি বড় অংশ। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে বোরো ধান রক্ষায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন ধান উদ্ভাবন করেছে। এর ফলে হাওড়পাড়ের মানুষেরা খুব স্বল্প সময়ের মধ্যে তাদের ফসল ঘরে তুলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই স্বল্পকালীন বেশ কিছু জাত উদ্ভাবন করেছে। এই জাতগুলো আমার কৃষক ভাইরা যদি চাষ করেন তা আমরা আশা করতে পারি এটা খুব স্বল্প সময়ে ওনারা এটা হারভেস্ট করতে পারবেন। আগামী মৌসুম থেকে নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধানের বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নতুন উদ্ভাবিত ধান কার্তিকের শুরু থেকে রোপণ করা যাবে। ফসল ঘরে তোলা সম্ভব হবে বর্ষার আগেই। এই বৃধান 118 আগাম বপন করা যাবে এবং ঠান্ডার মধ্যেও এটা তার প্রজননকালে যদি ঠান্ডাও পড়ে তাহলেও সেটা চিটা হবে না। আর্লি ম্যাচুরিটি যদি 1 সপ্তাহ আগে হয় তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা কিংবা পানির কারণে যেটা নষ্ট হয়ে যায়, এবার ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে, এটা থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে। 2017 সালের বন্যায় হাওড়ে ক্ষতি হয় প্রায় 5,300 কোটি টাকার ধান। 2022 সালে ক্ষতির পরিমাণ ছিল প্রায় 100 কোটি টাকা, আর চলতি মৌসুমে ক্ষতির পরিমাণ প্রায় 1,047 কোটি টাকা, যার মধ্যে শুধু সিলেট অঞ্চলে ক্ষতি হয়েছে প্রায় 700 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার আজ রায় ঘোষণা করা হবে। মাত্র 5 কর্মদিবসে এই মামলার বিচার সম্পন্ন করা হয়েছে এবং আজকে 5ম দিনে এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানি যে বেলা 11টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং এরপরে আদালত তার রায় ঘোষণা করবেন। এর আগে আমরা যতটুকু দেখেছি যে আসামির আত্মপক্ষ সমর্থনের দিনও আসামি সোহেল রানা তার দোষ স্বীকার করেছিলেন এবং যদিও আসামির স্বপ্না তার দোষ তাকে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, কিন্তু এর আগে যখন সকল সাক্ষ্য প্রমাণ আদালত উপস্থাপন করা হয় সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুজনের বিরুদ্ধেই সাক্ষ্য পাওয়া গিয়েছিল এবং সেই সাক্ষ্যে উঠে এসেছে যে তাদের দুইজনেরই যে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, দুইজনের যে এই নৃশংসতা সাথে যে প্রমাণ ছিল সেই সব কিছুই সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে। ফলে এ সময়ে বিচারক তাদেরকে বলেন যে তাদের দুজনের বিরুদ্ধে সমান অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, কাজেই তাদের শাস্তির ধারাও কাছাকাছি একই। তো তখন যদিও সোহেল রানা নিজেকে দোষ স্বীকার করেছিলেন, কিন্তু স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী যতটুকু জানিয়েছেন যে তারা সেদিন যুক্তিতর্ক উপস্থাপনের দিন 2 আসামিরই সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডর আবেদন করেন, কারণ ওই মুহূর্তে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন যে যদি স্বপ্না সেই মুহূর্তে কোনোভাবে সেই অপরাধ প্রতিরোধ করার চেষ্টা করতো তাহলে হয়তোবা এই অপরাধটি ঘটতো না, অথবা অপরাধটি ঘটলেও অপরাধটি এত নৃশংস পর্যায়ে যেতে পারতো না। তো আমরা দেখতে পাচ্ছি যে আসামিদেরকে এই মুহূর্তে কারাগার থেকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আদালতে আনা হয়েছে, তাদেরকে আদালতের গারদখানায় আপাতত রাখা হবে। এরপরে যখন বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সময় হবে তখন বিচারকের আদেশে তাদেরকে এজলাসে নেওয়া হবে। তো এখন পর্যন্ত শিশু ধর্ষণের যত মামলা রয়েছে তার মধ্যে এই মামলাটি সবচেয়ে দ্রুততম সময়ে রায় হতে যাচ্ছে এবং এই মামলাটির আরেকটি বিশেষত্ব হচ্ছে যে মাত্র 1 দিনে এই মামলা সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, যে এখানে 16 জন সাক্ষী দিয়েছিলেন এবং এই 16 জনের সাক্ষ্যর মাধ্যমে সেখানে যে সুরতহাল রিপোর্ট এসেছিল সেই সুরতহাল রিপোর্টেও প্রমাণ পাওয়া গিয়েছে যে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয় এবং এরপরে তার মরদেহ গুম করার জন্য তার মরদেহ কেটে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়।
এর পরে আজ আমরা ধারণা করতে পারছি যে আর কিছুক্ষণ পরেই রায় ঘোষণা করা হবে এবং সেই রায়ের মাধ্যমে আদালত তার যেই বিচার এবং তার এই অপরাধের বিষয়ে তার যেই পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের বিষয়ে তিনি জানাবেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত ছিলাম। নানা জাতের আম আসতে শুরু করেছে নাটোরের পাইকারি বাজারে। এদিকে জমে উঠেছে দিনাজপুরের লিচুর বাজারও। এই মুহূর্তে নাটোরে আছেন সহকর্মী আল মামুন ও দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, নাটোরের পরিস্থিতি কিন্তু আমের যে দাম কিন্তু হঠাৎ করে কমতে শুরু করেছে। গত 2 দিন থেকে এই আমের দাম কমা শুরু করেছে। ঈদের পর সরবরাহের পাশাপাশি পাইকারি ক্রেতা থাকলেও গত 2 দিন থেকে এই পাইকারি ক্রেতা কমে আসছে এবং একটা বিষয় যেটি দেখতে পেয়েছি আমরা আজ সকালে প্রতি কেজি আমের 8 থেকে 10 টাকা পর্যন্ত কমে এসেছে। ফলে কৃষকরা যেটি বলছেন তারা কিন্তু লোকসান গুনবেন। বিশেষ করে এই গত কয়েক বছর ধরে আমের উৎপাদন কমে আসা পাশাপাশি এই দাম কমে আসা তাদের কিন্তু খরচ উঠবে না বলে যেটি বলছেন। আরেকটি বিষয় বলতে পারি 25 আম সরবরাহ শুরু হয়েছে নাটোরে গোপালভোগের আমের মধ্যে দিয়ে গোপালভোগ প্রায় শেষ পর্যায়ে আসলেও এখন কিন্তু কেশপাত এবং লক্ষণভোগ এই দুটি আম কিন্তু নাটোরের বাজারে সবচেয়ে বেশি রয়েছে। আগামী 15ই আগস্ট নাটোরে আরো 13টি জাতের আম বাজারজাত হবে। বর্তমানে যেটি আমরা গোপালভোগ দেখছি গতকালকে বিক্রি হয়েছে 1800 থেকে 2100-র মধ্যে। এছাড়া 2000 থেকে 2100 টাকা সবচেয়ে দাম বেশি কমে এসেছে আমের দাম, সেটি কিন্তু 500 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে যে সরবরাহ ছিল সেই সরবরাহ কমে এসেছে। একটা বিষয় যেটি আমরা বলতে পারি যে এই আমের প্রায় এবার 59,000 মেট্রিক টন আম উৎপাদন হবে, যার বাজার মূল্য 100 কোটি টাকা বলে নাটোরের কৃষি বিভাগ বলছে। তো আমরা এবার লিচুর খবর জানতে চলে যাচ্ছি। রয়েছে আমাদের আরেক সহকর্মী গোলাম নবী দুলাল, তার কাছ থেকে লিচু বিষয়ে বিক্রেতাদের হাত ডাকে এই লিচু মার্কেট জমজমাট করে। আমি এই মুহূর্তে কালীতলা লিচু পাইকারি মার্কেট রয়েছে, পাশেই কিন্তু রয়েছে আপনার খুচরা বাজার। আজকের বাজারে আমরা যেটা দেখছি যে চায়না লিচুটা উঠেছে। এর আগে মাদ্রাজি, বোম্বে, বেদানা এবং চায়না। আজকে মাদ্রাজি বিক্রি হচ্ছে প্রতিশো আপনার 280 থেকে 300 টাকা, বোম্বে বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা এবং বেদানা লিচু প্রতিশো বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা। আর চায়না যেটা বিক্রি হচ্ছে সেটি হচ্ছে 1000 থেকে 1200 টাকা, এটা খুচরা বিক্রি হচ্ছে। আর এখানে ক্রেতারা আমরা দেখছি যে যারা আড়তদার তারা কিন্তু বাগানি এবং কৃষকরা যারা গাছ থেকে লিচু না নিয়ে এখানে নিয়ে এসছেন তাদের কাছে কিন্তু তারা দরদাম করে তারা কিনে নিচ্ছেন এই আড়তদাররা। তবে এইবার তার আড়তদারা যেটা বলছেন যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে যে ব্যাপারীদের আসার কথা সেটা কিন্তু অনেকাংশে কম বলে তারা বলেছেন এবং লিচুর যে দাম সেটা মোটামুটি সন্তোষজনক বলে ক্রেতারা যেটা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এবার লিচু কিন্তু দিনাজপুরে 20% কম হয়েছে। রোদ বৃষ্টির কারণে বাগানিরা লিচু কিন্তু ফেরে বাজারে নিয়ে আসছেন। এরপরেই কিন্তু রয়েছে হাড়িয়া এবং কাঁঠালি জাতের লিচু। চায়না থেকে কিন্তু আপনার 3 প্রকার রয়েছে। তো প্রকারভেদে লিচুর যে দাম সেটা কিন্তু চলছে এবং ক্রেতারাও কিন্তু আপনার লিচু এখানে কিনছেন। বিশাল এই মার্কেটে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতো এবার দিনাজপুরে 5400 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা 42,000 মেট্রিক টনের কথা বলা হয়েছে। আর এই মৌসুমে তারা যেটা বলছেন যে প্রায় 900 কোটি টাকার এখানে আপনার বাণিজ্য হয়ে থাকে। তবে এই মার্কেটটি কিন্তু আপনার বিপণনের জন্য ভালো নয় বলে তারা বলেছেন। বিশেষ করে তারা যেটা বলছেন যে লিচু পচনশীল, এখানে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে পাইকার এবং যারা আড়তদার তারাও কিন্তু এই অভিযোগটা করেছেন এবং এটা সংকীর্ণ একটি জায়গা হওয়ার কারণে বাগানিরা যে লিচু নিয়ে আপনার যে
আসছেন সেখানে রাস্তার দুধারে আমরা দেখছি প্রায় অর্ধ কিলোমিটার আপনার লাইন ধরে তারা রয়েছেন এবং এটি দুপুর 12টা 1টা পর্যন্ত এই আড়তদাররা তাদের কাছ থেকে লিচু আপনার কিনবেন। এবার লিচুর মৌসুমে আমরা দেখছি যারা বাগানি এবং কৃষক তারা যেটা বলছেন যে লিচুর যে ফলন সেটা কম হওয়ার কারণে তারা লোকসানের কথা বলছেন। বিশেষ করে যারা বাগানি যারা বলছেন যে এবার বৈরী আবহাওয়ার কারণে আপনার লিচু কিছুটা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে লিচুর উৎপাদন কিন্তু মোটামুটি ভালো হয়েছে এবং তারা লিচু নিয়ে এখানে আসে তারা বিক্রি করছেন। এছাড়াও বাগানে কিন্তু দেখি যে অনেক ব্যাপারী ট্রাক লাগিয়ে লিচু কিনে তারা বিভিন্ন জায়গায় তারা পাঠান। তো আমার কাছ থেকে এই কালীতলা লিচুর পাইকারি মার্কেট থেকে সর্বশেষ এই ছিল। নাটোর ও দিনাজপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। হাসি ফিরেছে ছোট বড় 93টি বাগানের শ্রমিকের মুখে। গুণগত মান ও উৎপাদন বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে জানায় বাংলাদেশ চা বোর্ড। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। পাহাড় টিলায় সারি সারি চা বাগান, সবুজ কচিপাতায় ছেয়ে গেছে পুরো এলাকা। চলতি মৌসুমের শুরুতেই আগাম বৃষ্টিপাত চা শিল্পে এনেছে নতুন আশার আলো। ভরা মৌসুমে বাগানে ব্যস্ত সময়ে পার করছেন শ্রমিকরা। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে 2টি পাতা 1টি কুড়ি তোলার কর্মযজ্ঞ। তাদের মুখে স্বস্তির হাসি। কারখানাগুলোতেও পুরোদমে চলছে প্রক্রিয়াজাতকরণ। পাতির অবস্থা ভালোই আছে। আমরা এখন মোটামুটি 15 কেজি 20 কেজি পাচ্ছি। অনেকেই পাতি দেয় 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি পর্যন্ত উঠছে। 50 কেজিও মানুষ হাত যদি ভালো দিকে তুলতে পারে তো 50 কেজিও তুলে পাতি। এখন মোটামুটি এবারই ভালো পাতি। হাজিরা ভালো পাচ্ছে, হাজিরা থেকে ডাবল পেয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানায় টি অ্যাসোসিয়েশন। পোকামাকড়ের আক্রমণ বেশি এবং ওই গাছের মধ্যে এক ধরনের রোগ দেখা দিয়েছে। এদিক দিয়ে একটু নজর দেওয়ার দরকার যাতে চায়ের উৎপাদনটা বেশি করা যায়। ওয়েদার ফেভারেবল থাকে, পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আরেকটা রেকর্ড ক্রপ করতে পারবো। গত বছর খরাতে জেলায় চায়ের কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি। এবছর গুণগত মান ও উৎপাদন বৃদ্ধিতে বাগানগুলোয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় বাংলাদেশ চা বোর্ড। আমাদের বিভিন্ন উদ্বোধন, প্রশিক্ষণ, সেমিনার এগুলি আমাদের চলমান আছে। এর ফলে আশা করছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা 104 মিলিয়ন কেজি আমরা এটা অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 40 লাখ কেজি। সময় সংবাদ, মৌলভীবাজার। দীর্ঘ 7 বছরও নির্মাণ হয়নি জামালপুরের মাদারগঞ্জে বন্যায় ভেসে যাওয়া সেতু ও সংযোগ সড়ক। এতে দুর্ভোগে 2 গ্রামের প্রায় 10,000 মানুষ। সেতু পুনর্নির্মাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। নতুন সরকারের কাছে তাদের দাবি সেতুটি দ্রুত নির্মাণ করা হোক। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের তোলা ছবিতে রিপোর্ট। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ভেলামারি খালের ওপর 60 মিটার দীর্ঘ সেতুটি এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 2019 সালের বন্যায় তীব্র স্রোতে সেতুর মাঝের অংশের মাটি সরে গিয়ে একটি পিলার দেবে যায়। পাশাপাশি 2 পাশের সংযোগ সড়ক পানির তোড়ে ভেসে যায়। এরপর থেকেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের গ্রামগুলো। এতে 7 বছর ধরে গোনারিতলা, ভেলামারি, মৃধাপাড়া, চরবন্দ ও জোরখালি গ্রামের 10,000 মানুষ চরম দুর্ভোগে। স্থানীয়দের অভিযোগ, সেতু পুনর্নির্মাণের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো ফল মেলেনি। সেতু না থাকায় সবচেয়ে ভোগান্তিতে নারী, বৃদ্ধ, শিক্ষার্থী ও কৃষকরা। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং চিকিৎসা সেবার জন্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বহু দূর দাঁড়ানোর অবস্থা ঘুরে ফিরে এই সমস্যা করে কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার দূরে দিয়ে তাদের ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। গর্ভবতী মায়েরা সঠিক যখন জরুরি প্রয়োজন হয় তখন আমরা যাইতে পারি না ব্রিজটা না থাকার কারণে। এই ব্রিজটা ভাঙার পর থেকে আমাদের ফসলাদি আমরা ওই পাশ থেকে এই পাশে আনতে আমার যেখানে 4-5 মিনিট সময় লাগে, আর এইখানে সময় লাগতেছে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে ঘুরে আসতে। ব্রিজ ভাঙাতে ছেলে মেয়ে বিয়ে দিতে পারি না, আর ব্রিজ রাস্তা ভালো না।
সেতু নির্মাণে দ্রুতই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান এলজিডির নির্বাহী কর্মকর্তা। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে সমন্বয় সভা এটা তুলে ধরবো এবং দ্রুত সমাধান কীভাবে করা যায় সেটার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। উক্ত স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য এলজিডির দেশব্যাপী গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে নতুন প্রকল্প প্রস্তাবের জন্য প্রেরণ করা হয়েছে, যা অনুমোদন হলে উক্ত স্থানে নতুন ব্রিজ নির্মাণ হবে। এলজিডি জানিয়েছে সেতুটি নির্মাণে ব্যয় হবে 7 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন বাহিনীর দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার পর উপকূলীয় রাডার স্থাপনায় সামরিক অভিযান হামলা চালিয়েছে তারা। এ ঘটনাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়েছে তেহরান, যার জবাবে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় দেশটি। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে আঞ্চলিক দেশগুলো। পাল্টাপাল্টি সামরিক উত্তেজনায় আবারও চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া 4টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পরে গরুক ও কেশম দ্বীপে থাকা নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায় তারা। যুক্তরাষ্ট্রের দাবি, সামুদ্রিক হামলা প্রতিরোধ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। একই সঙ্গে কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও প্রতিহত করার কথা জানায় মার্কিন বাহিনী। তবে ইরান বলছে, রাডার স্থাপনায় হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIVর তথ্য অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর জবাবে মার্কিন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের প্রতিক্রিয়া ছিল সতর্ক, দৃঢ় ও আনুপাতিক। কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাহরাইনও 3টি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরে এই হামলার নিন্দা জানিয়েছে। তাদের আশঙ্কা, চলমান সংঘাত উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। যুদ্ধ পুরোপুরি বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতাও। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি এবং ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মুজতফা খামেনির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শিউলি রোসা, সময় সংবাদ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও আশেপাশের এলাকায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একজন নিহত হয়েছেন। দুই দেশের যুদ্ধ শুরুর পর প্রথমবার নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানান সেন্ট পিটার্সবার্গের গভর্নর। একই সময় ইউক্রেনের শত শত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং এর আশপাশের এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার রুশ প্রশাসন জানায়, হামলাটি এমন সময় হয় যখন শহরে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের শেষ দিন চলছিল। ফলে ঘটনাটিকে সংবেদনশীল হিসেবে দেখছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মোট 376টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যা যুদ্ধের সবচেয়ে বিস্তৃত আক্রমণগুলোর একটি। এই অভিযানে শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ এলাকাগুলোতেও পৌঁছানোর চেষ্টা করেছে কিয়েভ। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর জানান, অন্তত 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমবারের মতো নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়, যা বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় এটি ন্যায়সঙ্গত জবাব। ড্রোনগুলো রাশিয়ার অস্ত্রাগার এবং নৌঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করেন তিনি। এটাই রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করেছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। হামলার ঠিক আগের দিনই জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া, যার কারণে শান্তি আলোচনা কার্যত থমকে গেছে। এর পরপরই এই ধরনের ড্রোন হামলা দুই দেশের উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। শিউলি রোসা, সময় সংবাদ।
কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ার শঙ্কায় বড় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন $3 কোটি 80 লাখ বরাদ্দ নিয়ে সহায়তা ছাড়িয়েছে $20 কোটি। মার্কিন সিডিসি বলছে দ্রুত পদক্ষেপ না নিলে এই প্রাদুর্ভাব 2014 থেকে 16 সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা সংকটকেও ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বরাদ্দ $3 কোটি 80 লাখ যুক্ত হওয়ায় দেশটির মোট ইবোলা সহায়তা $20 কোটি ছাড়িয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে এই অর্থ সিডিসি ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণ, চিকিৎসা ব্যবস্থা এবং সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হবে। মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি সতর্ক করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ না নিলে এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকটের একটিতে পরিণত হতে পারে। সংক্রমিতদের আলাদা করা না গেলে এটি 2014-16 সালের পশ্চিম আফ্রিকার ইবোলা সংকটের সমান বা তার চেয়েও বড় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে সংস্থাটি। ইতিমধ্যেই কঙ্গোতে মৃত্যু ও আক্রান্ত বাড়ছে বলেও জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে থাকা বুন্দিবুগীয় স্ট্রেইনের বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ফলে নিয়ন্ত্রণের মূল কৌশল হচ্ছে শনাক্তকরণ, আক্রান্তদের আলাদা রাখা এবং সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে দেরিতে শনাক্ত হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে বলে দাবি তাদের। এদিকে ইবোলা নিয়ন্ত্রণে কঠোর নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র। কঙ্গো সহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এমনকি সন্দেহভাজনদের জন্য বিদেশে বিশেষ কোয়ারেন্টিন কেন্দ্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য এই নীতির সমালোচনা করে বলছেন, ঝুঁকি কমাতে আন্তর্জাতিক সমন্বয় ও রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর পথ। শিউলি রোজা, সময় সংবাদ। বিশ্বকাপের আগেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা ফুটবল দল। ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্তি। শুক্রবার আর্জেন্টিনা দলের অনুশীলনের সময় চোট পান এই সেন্টার ব্যাক। শনিবার দলের পক্ষ থেকে জানানো হয় 27 বছর বয়সী ফুটবলার ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় বিশ্বকাপে খেলতে পারবেন না। আর্জেন্টিনা এক বিবৃতিতে জানিয়েছে, লিওনার্দো বালের্তি তার ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছেন না। দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়। ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্সেইয়ের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর গেল সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পান এই ফুটবলার। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে 11টি ম্যাচ খেলা এই ফুটবলারের বদলি হিসেবে আর্জেন্টিনা এখনও কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ। 5 কর্মদিবসেই শেষ হচ্ছে বিচার কাজ। আসামির সর্বোচ্চ সাজার আশা, জনমনে আস্থা ফেরাতে ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রাখার তাগিদ। পঞ্চগড়ে শূন্য রেখায় আটকা 10 নারী শিশু, পুশিন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি। বিজেপির সঙ্গে আনসার ভিডিপির টহল ও মাইকিং, রাত জেগে পাহারায় স্থানীয় বাসিন্দারাও। এবং রাতের আধারে জাদুকাটা নদীর বালু উত্তোলন, হুমকির মুখে শিমুল বাগান সহ সুনামগঞ্জের বহু গ্রাম। প্রভাবশালীদের মদদেই চলছে অবৈধ কার্যক্রম, অভিযানের আশ্বাস। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা জশোয়া। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।